মানে আপনারা যে প্রশ্নগুলো করছেন, আসাদু আমাকে এই প্রশ্নগুলো আগে পাঠাইছিল, সেই প্রশ্নগুলো আসলে উত্তর মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। চ্যাটজিপিটি যদি জিজ্ঞেস করেন উত্তরগুলো পাই যাবেন, বরং চ্যাটজিপিটি বোধহয় আমাদের থেকে ভালো জানে, ঠিক আছে? মানে আমাদের থেকে আর্টিকুলেটেড বলতে পারবে চ্যাটজিপিটি। সো ওই আলোচনাটাই আমি আসলে যাব না। আমি আসলে মানে আমার যেটা মনে হইতেছে রাফলি সেই জিনিসগুলো নিয়ে হয়তো অল্প কিছু কথা বলবো। দেখেন, আমরা মানে সংস্কৃতি বলতে এখানে আমরা যারা আছি আমরা কি বুঝি এটাকে আসলে খুব বেশি ম্যাটার করে। আমার কাছে মনে হয় না আসলে বড় মানে বিগার জায়গা থেকে যদি আপনি দেখেন, বিগার পিকচারটা যদি দেখেন, আমরা আসলে সংস্কৃতি বলতে যা বুঝি এটা খুব বেশি আসলে ম্যাটার করে না। মানে জাতি হিসেবে আসলে আমরা কালচারালি কেমন, আমরা অ্যাজ এ নেশন কালচারালি হচ্ছে এরকম। ধরেন আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহের একটা পৌরসভা, যদি আমি ওইখানে বেশি দিন থাকি নাই, কিন্তু ওইখানে কিছু মানে অল্প যে কদিন ছিলাম ওইখানে কিছু জিনিস আমার চোখে পড়ছে। তো আমাদের কালচারটা কিরকম দেখেন, যে লোক মেয়র নির্বাচনের জন্য দাঁড়াইছে সে তার 6 মাস আগে তার ওয়াইফকে বাথরুমে ঢুকায় মেরে ফেলছে, মেরে ওখানে আগুন ধরাই দিছে এবং ওইটাকে বলছে যে সে হচ্ছে সুইসাইড করছে। মহিলা নিজে তার 2 বাচ্চাকে রেখে বাথরুমে ঢুকে সে সুইসাইড করে ফেলছে, এই ধরনের একটা কথা বলছে। এবং সে খুনটা করে যার বাসায় গেছে, গিয়ে হচ্ছে থাকে না এরকম অনেক লোক যে তার কাজই হচ্ছে থানায় দৌড়াদৌড়ি করা, থানায় গিয়ে হচ্ছে দালালিটা করা, যে এই লোকটাকে এখন এখান থেকে বের করতে হবে, ওকে বাঁচাইতে হবে। সেই লোকটা সামহাও আমাদের পরিবারের রক্ত সম্পর্কের না হলেও মানে পারিবারিক বন্ধু থাকে না, মানে পাড়া প্রতিবেশীও থাকে। তো তার কাছে এসে সে হচ্ছে হাতে পায়ে ধরা অবস্থা যে আমাকে বাঁচাও, এরকম একটা ঘটনা ঘটায় ফেলছি, তুমি এখন আমাকে বাঁচাইতে পারবে। দেন অবশ্যই তাকে বাঁচানো হয়েছে এবং 6 মাস পরে সে হচ্ছে মেয়র হয়েছে। এবং সে পরপর 2 বার আমি জানি, 3 বার একটা আমি জানি না, সম্ভবত সে পরপর 3 বারই আসলে আমার এলাকার মেয়র ছিল। লোকটা এখনো বেঁচে আছে। সো আমাদের কেউ প্রমাণ করতে পারে নাই, কেউ কেস করতে পারে নাই, এবং এটা কাগজপত্র কোথাও নাই যে লোকটা খুনি। এবং সে হচ্ছে পুরো আমার যে এরিয়া, আমার চারিত্রিক সার্টিফিকেট ওই লোকটা দিছে। আমার তার জন্য অপেক্ষা করতে হয়েছে পৌরসভায় গিয়ে যে সে আমার চরিত্রের সার্টিফিকেট দিবে, ঠিক আছে? সো এই জিনিসগুলোর ভিতর দিয়ে আমরা আসি। সো আমাদের কাছে সংস্কৃতি কি এটা আসলে বিগার পিকচারে ম্যাটার করে না, একেবারে ম্যাটার করে না। সো জাতিগতভাবে আমরা আসলে কালচারালি কোথায়, এই ঘটনা থেকে নিশ্চয়ই কিছুটা বোঝা যাচ্ছে যে আমরা আসলে কালচারালি কোথায় অবস্থান করি। ওই যে লোকটা যে তার ওয়াইফকে খুন করে প্রমাণের অভাবে সে যে মেয়র হয়ে গেল এবং সে যে ওখানে শাসন করে যাচ্ছে এবং তার পিছনে বহু কিছু আছে, পোস্টারে তার ছবি থাকতেছে, তার উপরে হচ্ছে একজন ইয়াং একজনের ছবি, তার উপরে তার মায়ের ছবি, তার উপরে হচ্ছে তার বাবার ছবি। এটা হচ্ছে আমাদের কালচার মোটামুটি। যারা জুলাই অভ্যুত্থানে রাস্তায় নামছে, আমার বোনের ছেলে রাস্তায় ছিল, ওর জন্ম হচ্ছে 2004 সালে। ও জন্মের পরে অন্য কোনো সরকার দেখে নাই, ও যখন থেকে বোঝে সে অন্য কোনো সরকার দেখে নাই, ও শুধু আওয়ামী লীগ দেখছে। ওইটাই দেখছে যে পোস্টার মানেই হচ্ছে পোস্টার পিছনে এই লোকগুলোর ছবি থাকে। কিন্তু তারপরেও সামহাউ তাদের ভিতরে এই চেতনাটা আসছে, তাদের ভিতরে এই চিন্তাগুলো আসছে যে সামথিং ইজ রং, সামথিং ইজ রং। সো আমরা কি আসলে ওই জায়গা থেকে মানে কিছুটা কি আমরা সরতে পারছি, মানে জুলাইয়ের পরে আমরা কি সরতে পারছি কিনা, আমার আসলে এটাই কোশ্চেন। আমি এর আগেও কোনো আলোচনা যাওয়া হয়নি, আমি এখানে আসছি। সো এই কোশ্চেনটা এখন আমার আছে এবং আমি আসলে অনেক কিছুই এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারি না। আমাদের ভিতরে আবার এখন একটা প্রবণতা তৈরি হয়েছে যে এখন যা ঘটতেছে সেটা সমালোচনা করলে আবার আওয়ামী লীগ বানায় দেওয়া হয়। আমাকে অবশ্য কেউ আওয়ামী লীগ বানাতে পারবে না, আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ আওয়ামী লীগ নাই, অবশ্য বিএনপিও নাই। সো আমাকে কেউই আসলে কিছু বানাতে পারবে না, কারণ আমার লেখালেখি সবসময় পরিষ্কার ছিল, এখন পর্যন্ত আমি যা বলি পরিষ্কারই আছে। সো আমাকে আওয়ামী লীগ বানানোর আসলে সুযোগটা নাই, কিন্তু আমি সমালোচনা করি এবং সমালোচনা করবো, আর সবসময় সমালোচনা করবো। এবং এখনো সেই জায়গাটা আমি ধরে রাখতে পারছি যে আমি সমালোচনা করার জায়গায় আছি।
সো আসলে আমাদের সামাজিক যে ন্যায় বিচার সেই জিনিসটা নাই, সামাজিক ন্যায় বিচারের জায়গাটা আমরা একেবারেই নাই। ওই যে ব্যক্তিটা যেহেতু প্রমাণ করা যাচ্ছে না বলেই একজন কি বলবো আমি খুনি চরিত্রের লোক একটা জায়গায় বসে শাসন করতেছে, একটা দায়িত্ব পালন করতেছে, চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছে, ওর এখন সাহিত্য করতেছে, ওর এখন সাংবাদিকতা শেখাচ্ছে, এই জিনিসগুলো আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারি না। সো এই বিষয়ে আমি আর ডিটেলস কিছু বলবো না। আমার ভিতরে কিছু কি বলবো অ্যাকসেপ্ট করতে পারতেছি না, এই ধরনের একটা আপত্তি আমি এখানে সবার সামনে জানিয়ে রাখলাম। আর কালচারাল ইস্যুতে আমি বলবো আমাদের এখানে সরকার গঠনের সাথে সাথে যিনি উপদেষ্টার দায়িত্বে ছিলেন উনি অনেক বড় একটা মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন এবং একই সাথে কালচার মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন। সবকিছু মিলিয়ে তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই কালচারাল যে একটা হেজিমনি ক্রিয়েট করে মুক্তিযোদ্ধার একটা আলাদা বয়ান তৈরি করে এবং একমুখী একটা বয়ান তৈরি করে মানুষকে বা ভিন্ন মতকে, আসলে মানুষকে না ভিন্ন মতকে চাপিয়ে রাখার একটা প্রবণতা ছিল আওয়ামী লীগ সরকারের। তো সেই জায়গা থেকে যখন আমরা একটা নতুন সরকার পেলাম, হাসিনার পতন ঘটলো, একটা নতুন সরকার পেলাম, সেখানে এই জায়গাটাতে না অনেক বেশি হাউকাউ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে অনেক ক্ষেত্রে হাউকাউ হচ্ছে, কিন্তু সাংস্কৃতিক পরিমণ্ডলটাতেও অনেক বেশি হাউকাউ হয়ে গেছে, অনেক বেশি কনফিউশন আছে মানুষের ভিতরে। একদম আসলে সাধারণ মানুষ বলতে যা বোঝায় না, যে যদি ধরেন মধ্যবিত্ত, এই জুলাই মুভমেন্ট কখনোই সফল হইতো না মধ্যবিত্ত নিয়ে আমরা অনেকে হাসাহাসি করি। হ্যাঁ, আমাদের কবি প্রাপ্তরাইজ হচ্ছে মিটলা বলে, মিটলা। সো আমরা অনেক হাসাহাসি করি মধ্যবিত্ত নিয়ে, কিন্তু ওই মধ্যবিত্ত ছেলে যদি না মরতো তাহলে 5ই আগস্ট আসতো না, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং এই মধ্যবিত্ত গরিবের তো গায়ে কাপড় নেই, বড় লোকের গায়ে কাপড় আছে কিনা এটা কোনো ব্যাপার না। মধ্যবিত্তই আসলে স্বপ্ন দেখে, মধ্যবিত্তই আসলে দেশটাকে বাঁচায় রাখে, মধ্যবিত্তই আসলে ব্যাপার। সো এই মধ্যবিত্ত আসলে কি চায়, এই মধ্যবিত্তরা আসলে কি মনে করতেছে, তারা আসলে কালচারে কোনো জায়গায় কি আসলে দাঁড়াইতে পারতেছে, তারা কি তাদের কথাটা বলতে পারতেছে, তারা তাদের যে প্র্যাকটিসটা করতে চায় সেই প্র্যাকটিসটা কি করতে পারতেছে, নাকি আমরা একটা কিছু চাপা দেওয়ার চেষ্টা করতেছি। এই জিনিসগুলো, এই আত্মসমালোচনাগুলো আমাদের মনে হয় হওয়া দরকার। আমরা অনেকেই অনেক কিছু করতেছি, এটা হচ্ছে ধরেন ওই যে 53 জন মিলে আমরা খিচুড়ি রান্না করতে চলে গেলাম, খিচুড়ি রান্না শিখতে চলে গেলাম, যেহেতু বাংলাদেশে কেউ খিচুড়ি রান্না করতে পারে না। সো ওরকম হচ্ছে যে আমি যাইতেছি আসতেছি, কিন্তু আমার কাজটা আসলে হচ্ছে না, বা মনে হচ্ছে আসলে আমি অনেক কাজ করতেছি, হয়তো আসলে আমার পরিশ্রম হচ্ছে, আমি ঘামতেছি, বাট আসলে কিছুই হচ্ছে না, বা একটা হাওয়া হচ্ছে। এটা আমি যেহেতু চাকরি বাকরি করি, কাজ করি, ছোটখাটো একটা চাকরি করি, আমি অফিসে যাই, অফিসে আসি, আমি হাঁটি, আমার রিক্সাওয়ালা থেকে শুরু করে উবার ড্রাইভার থেকে শুরু করে আমার অফিসের বস, আমার কলিগস, আমার অনেক ধরনের মানুষের সাথে প্রতিদিন আমার ইন্টারাকশন ঘটে। আমি মানুষের মন্তব্য শুনি, আমি সেই জায়গা থেকে কথাগুলো বলতেছি, মানুষ মনে করে কিছু হচ্ছে না বা জ্ঞানজাম চলতেছে, ঠিক আছে। সো কালচারালি আমরা কি করতেছি, আপনি প্রথম আলোর বিনোদন পেজটায় যান, কয়টা বাংলাদেশের কালচারাল নিউজ পাবেন আপনি। বিনোদন মানে কি বলিউড, বিনোদন মানে কি শাহরুখ খান কি করছে, আর বাংলাদেশে কেন বিদেশ থেকে আতিফ আসলামকে এনে আমার কনসার্ট করতে হবে। কনসার্টের নিউজ আপনি সার্চ দেন প্রথম আলোতে, গুগলে, বাংলাদেশে কয়টা কনসার্ট হয়েছে, আগস্টের পর বেশ কয়েক মাস চলে গেছে, আচ্ছা ধরলাম 5 মাস না, 4 মাসে ধরলাম, 3 মাস ধরলাম, গত 3 মাসে কয়টা কনসার্ট হয়েছে, যেখানে আপনি দেখেন ওই আবার আমেরিকা আমলের কথা বলতে হয়, তারা জয় বাংলা কনসার্ট নামে একটা কনসার্ট করছিল। আচ্ছা আমরা ঠিক আছে ওরকম একটা কিছু না করলাম, অন্তত এই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের কিছু ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল, বেটার লেট দ্যান নেভার। আমার মনে হয় এখন এটা নেওয়া উচিত, যে যারা একেবারে নগ্নভাবে ফ্যাসিবাদের সাথে ছিল, নগ্নভাবে সুবিধাগুলো নিছে, তাদেরকে যদি আমরা নাও নিতে পারি তারা মনে হয় না আসবো। কিন্তু এর বাইরেও তো অনেক মানুষ আছে। ইনফ্যাক্ট আমাদের এই
মুভমেন্টের সময় আমি দেখছি যে 3 তারিখে সম্ভবত 3 তারিখে বা 2 তারিখে ক্রিপ্টিক ফেটের ভোকাল ছিল, তারা একটা ভিডিও ছাড়ছে ইউটিউবে। ক্রিপ্টিক ফেট ছিল, প্রোপোরিপন ছিল, শিরোনামহীনের ভোকাল ছিল, তারপর হচ্ছে কাকতাল অনেকগুলা গান বানাইছে। এরকম অনেকেই কিন্তু ব্যান্ডের অনেকে শুধুমাত্র যে র্যাপ সং, হ্যাঁ র্যাপ সংটা আমাদের এখন হিস্ট্রিক্যালি আমরা এখন এমন একটা জায়গায় আসছি, আর্থসামাজিকভাবে আমরা এখন এমন একটা জায়গায় আসছি, এবং র্যাপ সঙ্গে আমাদের যে কালচারটা গত 10-12 বছরে এখানে গড়ে উঠছে, সেই জায়গা থেকে র্যাপ সংটা একদম চলে আসছে সামনে, মানুষ পছন্দ করছে, সহজে বলতে পারছে। কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু ছিল, ঠিক আছে? সেই জিনিসগুলো আমাদের একটু আমার মনে হয় নজর দেওয়া দরকার, ঠিক আছে? আমি হ্যাঁ শর্ট করতেছি। তো আমার মনে হচ্ছে যে ভাষা নির্বাচনের ক্ষেত্রেও যদি আমরা একটু সচেতন হই, বা অ্যাক্টিভিটিস নির্ধারণের ক্ষেত্রে আমরা যেন সচেতন, আমরা যেন মধ্যবিত্তকে মাথায় রাখি। এটা রাখা দরকার এই জন্য যে ভাই মানে আমি মরে গেলাম আমার কোনো সমস্যা নাই, আমার বাচ্চা কাচ্চা মারা যাবে এটা আমি চাই না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমাদের আসলে অনেক সচেতন হয়ে কিছু কাজ করা দরকার। মানে যারা এখন বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত আছে তারা আশা করি এই কাজগুলো করবে, এবং অবশ্যই তাদের যারা যে দায়িত্ব পাইছেন দয়া করে আপনারা আপনাদের ওয়েবসাইটগুলো একটু আপ টু ডেট করেন, আপনাদের ফেসবুকগুলো একটু দায়িত্বশীলভাবে ইউজ করেন, কারণ এছাড়া আসলে আপনারা কি করতেছেন না আমাদের না আসলে অত দেখার জায়গাটা নাই। কেউ যদি ইন্টারেস্টেড হয় দেখতে, যে কেউ ধরেন কেউ একজন বিদেশে থাকে, কেউ একজন জার্মানিতে বসে দেখতে চায় যে ধরলাম বাংলা একাডেমি কি করতেছে, সে যেন পায় খবরটা ওখান থেকে। কারণ সবারই না একটা আশা জাগছে যে একটা ভালো কিছু হবে, আসলেই রিফর্ম হবে। এখন অনেক মানুষ বিশ্বাস করে, আমি প্রথম দিকে একটু বেশি হতাশার কথা বলছি, এখন অনেক মানুষ বিশ্বাস করে যে মানুষটা সকালবেলা গালি দিতেছে ওই গালিটা আমার গায়ে লাগে, স্টুডেন্টদেরকেও গালি দিলে ওই গালিটা আমার গায়ে লাগে। সো যে মানুষটা সকালে গালি দিতেছে বিকালে সে যদি দেখে না যে একটা ভালো কিছু করছে, ওরা এটা আবার অ্যাকসেপ্ট করে। মধ্যবিত্ত না এরকমই, বুঝছেন? সো এই জিনিসটা মাথায় রেখে আমাদের অ্যাক্টিভিটিস গুলো যদি আমরা করি ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।